হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ক্লাসিক এক্সপ্লেনেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এক্সপ্লেন করব 2022 সালে রিলিজ হওয়া ফল মুভি, যার আইএমডিবি রেটিং 6.4 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে 79% ফ্রেশ আর অডিয়েন্স স্কোরও 79%। অসাধারণ একটা অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাউন্টার অ্যাটাক কাকে বলে। যাদের হার্ট দুর্বল আছে আমি তাদের রিকোয়েস্ট করব এই মুভিটা স্কিপ করার। এই মুভিটি অ্যাডভেঞ্চারের সাথে সাথে হরর কিছু মুহূর্ত আছে যা আপনাকে ভয় দেবার জন্য যথেষ্ট। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশন শুরু করি। ক্লাসিক এক্সপ্লেনেশন ফল। মুভির শুরুতে আমরা তিনজন পর্বতারোহীকে দেখতে পাই, যারা তাদের অ্যাডভেঞ্চারকে আরও বেশি এনজয় করার জন্য তারা সবাই একটা পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিল। আর তাদের তিনজনের নাম ছিল শিলো হান্টার, ব্যাকি কনার এবং ড্যান কনার। তাদের মধ্যে ব্যাকি এবং ড্যান স্বামী স্ত্রী ছিল এবং তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসত। তারা সবাই একটা বিশাল বড় পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিল। ওখানেই হান্টার, যে বেকির বেস্ট ফ্রেন্ড ছিল, সে তাদের থেকে একটু উপরে ছিল এবং সে তাদেরকে তার থেকে তাড়াতাড়ি উপরে ওঠার চ্যালেঞ্জ করছে। তখন ব্যাকি এবং ড্যান তাড়াতাড়ি উপরে ওঠার চেষ্টা করে। তারা পাহাড়ের চূড়া থেকে বেশ কিছুটা দূর ছিল। এরই মধ্যে ড্যান পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সে একটা পাখির বাসার সামনে চলে আসে। যখন সে তার দড়ি পাখির গুহার ভিতর আটকানোর চেষ্টা করছিল, তখনই সেইখানে থাকা পাখি গুহার ভেতর থেকে উড়ে চলে যায়। ফলে ড্যান ভয়ে তার হাত ফসকে যায় এবং পাহাড়ের উপর থেকে কয়েক 100 ফুট নিচে পড়ে যায়, যেখানে ড্যান তার একটি পা হারিয়ে ফেলে এবং সেখানেই তার মৃত্যু হয়। ড্যানের মৃত্যুতে গভীর আঘাত লাগে ব্যাকির এবং সে শোকাহত হয়ে পড়ে। আর তখনই এই মুভির নাম দেখানো হয়। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই 1 বছর পর, যেখানে ব্যাকি একটা বারে বসে মদ্যপান করছে এবং ব্যাকি এখনো ড্যানকে ভুলতে পারেনি। ব্যাকি ড্যানের মৃত্যুর শোকের কারণে সে সর্বদা অ্যালকোহল, ড্রাগস এবং মদ্যপান করত। এইদিকে সে ড্যানের অস্থিটাকেও সাবধানে রেখেছিল। তখনই ব্যাকি তার ফোন থেকে ড্যানকে কল করার চেষ্টা করে, কারণ সে ড্যানের মৃত্যুকে কিছুতেই মানতে পারছে না। এরপর যখন ড্যানের মোবাইলে ফোন লাগে না, তখন সে একটা ভয়েস SMS পাঠিয়ে দেয় এবং বলে আই মিস ইউ। এরপর ব্যাকি যখন বার থেকে বের হয়ে আসে, তখন সে দেখতে পায় তার বাবা জেমস কনার বাইরে দাঁড়িয়ে আছে এবং সে তার মেয়েকে খুবই ভালোবাসে। কিন্তু বেকি তার বাবাকে দেখে খুবই রেগে যায় আর তাকে সেইখান থেকে চলে যেতে বলে। সে তার বাবা জেমসের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, কারণ তার বাবা বেকিকে পরামর্শ দিয়েছিলেন যে ড্যান একজন খারাপ ছেলে এবং সে তার জন্য সঠিক মানুষ নয়। আর এই জন্য ব্যাকি তার বাবাকে খুবই ঘৃণা করে এবং ব্যাকি তার বাবার সাথে রাগারাগি করে ওইখান থেকে চলে যায়। তখন তার বাবা জেমস বেকিকে পেছন থেকে ডাকে এবং তাকে বোঝায়, মনে করো তোমার জায়গায় যদি ও থাকতো এবং ওই দিন তোমার সাথে যা হয়েছিল সেটা যদি ওর সাথে হতো, তাহলে তোমার কি মনে হয় ড্যান এইখানে মদের নেশায় তোমার স্মৃতিতে সবসময় ডুবে থাকতো যেরকমটা তুমি করছো? সে এই রকম কখনোই করতো না, আর তুমিও এটা অনেক ভালো করেই জানো। কিন্তু ব্যাকি তার বাবার কথা না শুনে সেইখান থেকে চলে যায়। এরপর ব্যাকি যখন বাড়িতে আসে তখন সে পুনরায় ড্যানকে কল লাগায়, কিন্তু যখন তার কাছে ফোন লাগে না তখন সে খুবই ভেঙে পড়ে এবং জোরে জোরে কান্না করতে শুরু করে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হান্টার একদিন বেকির সাথে দেখা করতে আসে। ড্যানের মৃত্যুর পর থেকে বেকি এবং হান্টার একে অপরের সাথে কখনো দেখা করেনি, কিন্তু যখন বেকির বাবা জেমস হান্টারকে তার মেয়ের অবস্থার ব্যাপারে জানায়, তখন সে তাড়াতাড়ি বেকির সাথে দেখা করতে চলে আসে। এরপরে রাত্রে বেকি হান্টারকে জিজ্ঞাসা করে যে তুমি এইখানে কি জন্য এসেছো? উত্তরে হান্টার বলে, আমি কিছু মজাদার প্ল্যানিং করেছি, তুমি কি আমার সঙ্গী হবে? দেখো, তোমার বাবা আমাকে কল করেছিল, উনি আমাকে বললেন তুমি খুব দুঃখে আছো। এরপর হান্টার তার প্ল্যানের ব্যাপারে বেকিকে জানায়। সে বলে, তুমি আর কতদিন ড্যানের স্মৃতিতে বেঁচে থাকবে, তোমাকে চেষ্টা করতে হবে ড্যানকে ভুলে যাওয়ার। হান্টার বেকিকে জানায় সে ড্যানকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য একটা অ্যাডভেঞ্চার প্ল্যানিং করেছে। হান্টার বেকিকে দেখায় এটা হলো B67 টিভি টাওয়ার, যার উচ্চতা প্রায় 2000 ফুট। এইখান থেকে শুধু 6 ঘন্টার ড্রাইভ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই সপ্তাহে আমরা এই টাওয়ারে চড়ব এবং এখানে তুমি আমার সাথ দাও বেকি। বেকি যখন টাওয়ারে ওঠার জন্য রাজি হচ্ছিল না, তখন হান্টার তাকে বোঝানোর চেষ্টা করে এটা একটা অ্যাডভেঞ্চার হবে, একদম পুরনো দিনের মতন, আর এইখান থেকে তুমি ড্যানের অস্থি বিসর্জন দিতে পারবে, এতে তোমার মন অনেক হালকা হয়ে যাবে। এটার উপর তর্কাতর্কি করতে করতে বেকি ফাইনালি টাওয়ারে ওঠার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন পরের দিন সকালেই কাউকে না জানিয়ে গাড়িতে করে রওনা দেয় সেই টাওয়ারে ওঠার উদ্দেশ্যে এবং তারা দুজন গাড়ির ভেতর খুবই এনজয় করে। তখন বেকি হান্টারের মোবাইল থেকে তার একটা পুরনো ভিডিও ক্লিপস খুঁজে পায়, আর সেটা দেখে বেকি বলে, আগে কি বডি ছিল আমার? তখন হান্টার তাকে বলে, তুমি সত্যি সেই সময় অসাধারণ ছিলে, এটাই সেই বেকি হয় যাকে আমি চাই।
এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাতের বেলা, যেখানে ব্যাকি আর হান্টার তারা দুজন মনস্থ করে যে আজকের রাতটা এই হোটেলে কাটিয়ে পরের দিন সকালে তারা সেই অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়বে। সেই হোটেলটি ওই টাওয়ার থেকে কয়েক মাইল দূরেই ছিল। এরপরে তারা দুজন ডিনার করার জন্য সেই হোটেলের রেস্টুরেন্টে চলে আসে এবং এখানে এসে আমরা বুঝতে পারি হান্টার একজন ইউটিউবার এবং তার চ্যানেলের নাম ডেঞ্জার ডি। হান্টার বেকিকে বলে সোশ্যাল মিডিয়ায় পপুলার হওয়ার জন্য ক্যামেরার সামনে এইসব বলতে হয়। এরই মধ্যে ব্যাকির ফোনের ব্যাটারি লো হয়ে যায়। তখন ব্যাকি ওই হোটেলের একজন লেডিস স্টাফকে ডেকে বলে আমি আমার ফোন কোথায় চার্জ করতে পারবো। তখন সেই লেডিস তাকে বলে এইখানে চার্জ করার জন্য কোনো সকেট ফ্রি নেই। আর এতটুকু বলে সেই লেডিস ওইখান থেকে চলে যায়। তখন হান্টার বেকিকে একটা লাইফ হ্যাক শেখায়। সে টেবিল ল্যাম্পের বাল্বটা হোল্ডার থেকে খুলে এবং ওই হোল্ডারের ভেতর তাদের চার্জার ঢুকিয়ে তাদের মোবাইল চার্জ করে। আর এইটা দেখে ব্যাকি একদম অবাক হয়ে যায়। এরই মধ্যে হান্টার দূরে টাওয়ারে লাল লাইটের দিকে ইশারা করে বলে এটাই সেই 2000 ফুট উঁচু B67 টিভি টাওয়ার, যেটার উপর আমরা কাল অ্যাডভেঞ্চার করতে চলেছি। হান্টার বেকিকে আরও জানায় যে সেই টাওয়ার তো এখন আর ব্যবহার করা হয় না, কিন্তু সেই টাওয়ারের উপর সর্বদা একটা লাল লাইট জ্বলে যাতে আসা যাওয়া করা এরোপ্লেন তার সাথে ধাক্কা না লাগে। তারা দুজন সেইখান থেকে গল্প করার পর ঘুমোতে চলে যায়। এরপর রাত্রে বেকির একটা স্বপ্ন আসে। বেকি স্বপ্নে সেই মুহূর্তগুলো দেখছিল যখন তাদের নতুন নতুন বিয়ে হয়েছিল এবং বেকি ড্যানকে আই লাভ ইউ বলছিল এবং উত্তরে ড্যান তার আঙুল 8 বার নড়িয়ে বেকিকে 143 বলে, মানে আই লাভ ইউ। ড্যান কখনো আই লাভ ইউ বলতো না, সে সবসময় 143 বলতো। কিন্তু কিছুক্ষণ পরেই ড্যানের শরীর বিছানার উপর রক্তাক্ত হয়ে পড়ে আর তখনই ভয়ে বেকির ঘুম ভেঙে যায়। এরপরে সকাল হতেই বেকি আর হান্টার তাদের গাড়িতে করে সেই টাওয়ারে ওঠার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু টাওয়ারে পৌঁছানোর 1-2 কিলোমিটার আগেই তাদের সামনে সেই টাওয়ারের মেন গেট চলে আসে এবং সেই গেটে তালা লাগানো ছিল যে ভেতরে যাওয়া বিপজ্জনক হতে পারে। কিন্তু তারা কোনো কিছু না মেনেই সেই গেট লাফ দিয়ে পার হয়ে তাদের গাড়ি ছেড়ে হেঁটেই তারা সেই টাওয়ারের দিকে এগোতে শুরু করে। হান্টার তার সেলফি স্টিক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য সেইখানে ব্লগ ভিডিও করতে শুরু করে। তখন হান্টার তার ভিডিওতে জানায় যে আমরা এই অ্যাডভেঞ্চার করার জন্য কি কি জিনিসপত্র আমাদের সঙ্গে নিয়েছি। একটা জলের বোতল, 1 জোড়া জুতো, একটা সুপার ধামাল 4K ড্রোন এবং একটা সেলফি স্টিক। তখনই তারা দুজন আগে যেতে যেতে দেখতে পাই 2টো শকুন একটা জানোয়ারকে মেরে তার মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। তখন ব্যাকি লক্ষ্য করে সেই জানোয়ারটা তো এখনো বেঁচে আছে। তখন তারা সেই শকুনগুলোকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। এই মরুভূমিতে বেঁচে থাকা কতটা ভয়ঙ্কর এইটা দেখানোর জন্য হান্টার সেই জানোয়ারের ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং ছাড়ার সাথে সাথে 300-350 লাইক পড়ে যায়। আর এইটা তার বেস্ট ফ্রেন্ড বেকিকে দেখায়। এরপর তারা দুজন ফাইনালি 2000 ফুট বা 600 মিটার উচ্চতা সম্পন্ন B67 টিভি টাওয়ারের কাছে চলে আসে। সেই পরিত্যক্ত টাওয়ার এতটাই পুরনো ছিল যে ওই টাওয়ারের সিঁড়ি এবং নাটবোল্টের জং লেগে গেছিল। এখন এইসব দেখে বেকি এত উঁচু টাওয়ারে উঠতে চাচ্ছিল না, সে খুবই ভয় পাচ্ছিল। তখন হান্টার তাকে হিম্মত দেয় যে এই সিঁড়ি আমাদের লোড এখনো নিতে পারবে, তুমি আমার উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। এরপর সময় নষ্ট না করে তারা দুজন সেই টাওয়ারের উপর চড়া শুরু করে দেয়। বেকি 1 বছর পর ক্লাইম্বিং করছিল, সেই জন্য সে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু হান্টার তাকে হিম্মত দেয় এবং তারা দুজন টাওয়ারের 1800 ফুট উচ্চতায় চলে আসে। এখন আগে 200 ফুট খোলা সিঁড়ি আছে যেটা একটা মোটা পোলের সাথে জয়েন্ট হয়ে আছে। হান্টার সেই সিঁড়ি দিয়ে টাওয়ারের টপে ওঠার চেষ্টা করে এবং তার বেস্ট ফ্রেন্ড বেকিকেও সেই টাওয়ারের টপে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সেই জং লাগানো সিঁড়ি এতটাই কমজোরি হয়ে গেছিল যে তাদের ভারে সেই টাওয়ারের অনেক নাটবোল্ট খুলে নিচে পড়ে যায়। তারা এইটা জানতো না যে তাদের ভরের কারণে সেইখানে থাকা অনেক নাটবোল্ট খুলে নিচে পড়ে গেছে। এরপরে তারা দুজন ফাইনালি সেই টাওয়ারের শিখরে পৌঁছে যায় এবং সেইখানে পৌঁছে তাদের আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যায়। হান্টার তার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য সেইখানে সে নানা ধরনের স্ট্যান্ড করতে শুরু করে এবং ড্রোন ক্যামেরার সাহায্যে তারা অনেক ধরনের ভিডিও রেকর্ড করে। এরপরে বেকি ফাইনালি সেই ড্যানের অস্থি ওইখান থেকে বিসর্জন দিয়ে দেয়। এরপরে তারা দুজন সেইখানে ড্যানের কথা ভাবতে ভাবতে ইমোশনাল হয়ে পড়ে এবং তারা পুনরায় নিচে ফেরার জন্য তারা তাদের হার্নেসেস পরে নেয় আর সেই হার্নেসেস একে অপরের সাথে জুড়ে দেয়। এরপর সর্বপ্রথম ব্যাকি একটা ব্যাগ নিয়ে নিচে নামার চেষ্টা করে। ব্যাকি কিছু সিঁড়ি নিচে নামার পরই সেই জং পড়া ঢিল নাটবোল্টগুলো সব খুলে যায় এবং 200 ফুট উচ্চতার সেই লম্বা পোলের সব সিঁড়িগুলো নিচে পড়ে যায়। সেই সিঁড়িগুলোর সাথে সাথে বেকিও নিচে পড়ে যায়। বেকির দড়ির সাথে বাঁধা হান্টারও প্রায় নিচে পড়তেই গেছিল, কিন্তু তখনই সে খাম্বা ধরে নেয়। ফলে বেকি হান্টারের সাহায্যে নিচে ঝুলে পড়ে এবং তারা দুজন অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। হান্টার তার শরীরের পুরো শক্তি খাটিয়ে বেকিকে উপরে তুলে নেয়। উপরে উঠে তারা দুজন শান্তির নিঃশ্বাস নেয়। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তারা পরবর্তী অক্ষত অংশ মাটি থেকে প্রায় 2000 ফুট উপরে আটকে যায়
তারা দুজন নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করে উপরি ভাগের যতগুলো সিঁড়ি ছিল একটা ছেড়ে বাকি সবগুলো খুলে নিচে পড়ে গেছে এবং তাদের ব্যাগও, যেটার ভেতর তাদের খাবার, পানীয় জল এবং একটি কোয়াডকপ্টার ড্রোন ছিল, সেটাও সেই যোগাযোগ ডিশের উপর আটকে যায়। তারা সাহায্য নেবার জন্য তাদের ফোন বের করে, কিন্তু নেটওয়ার্ক না থাকার জন্য তারা কাউকে ফোন করতে পারে না। এই সিচুয়েশন দেখে তারা দুজন বুঝতে পেরে যায় যে আমরা এখন মাটি থেকে 2000 ফুট উপরে টাওয়ারের উপর ফেসে গেছি। এইসব দেখে ব্যাকি খুবই ঘাবড়ে যায়। তখন হান্টার তাকে সামলায় এবং তাকে হিম্মত দেয়। দূরবর্তী অবস্থান হওয়া সত্ত্বেও হান্টার খুবই আত্মবিশ্বাসী ছিল। সে বেকিকে বোঝায় সিঁড়িগুলো যখন নিচে পড়ছিল সেই সময় নিচে কেউ না কেউ তো এর আওয়াজ অবশ্যই শুনেছিল এবং সে এতক্ষণে হয়তো ইমার্জেন্সি সার্ভিসকে কলও করে দিয়েছে, সেই জন্য আমাদের বাঁচাতে কেউ না কেউ তো অবশ্যই আসবে। এই কথা শুনে ব্যাকি শান্ত হয়ে যায়। এরপরে তারা দুজন সেই খাম্বার নিচে একটা ইমার্জেন্সি বক্স দেখতে পায়। সেই বক্সের ভেতর একটা দূরবীন আর একটি ফ্লেয়ার গান খুঁজে পাই। এরই মধ্যে হান্টার লক্ষ্য করে বেকি নিচে পড়ে যাওয়ার কারণে তার পা অনেকখানি কেটে যায়। হান্টার সঙ্গে সঙ্গে তার জামা খুলে বেকির পায়ে বেঁধে দেয়। এরপর তারা সাহায্যের জন্য ঘন্টার পর ঘন্টা ওইখানে বসে থাকে, কিন্তু কেউই তাদের সাহায্য করার জন্য আসে না। এইটা দেখে হান্টার বুঝতে পেরে যায় যে এই সিঁড়িগুলোর নিচে পড়ে গিয়েছিল তার শব্দ কেউ শুনতে পায়নি। ওইখানে তাদের দুইজনের 5 ঘন্টা হয়ে গেল, কিন্তু কেউ তাদের সাহায্য করার জন্য আসেনি। কিছুক্ষণ পর হান্টার লক্ষ্য করে নিচে টাওয়ারে ওঠার আগে যেই জানোয়ারটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল তখন সেই ছবিটিতে অনেক লাইক কমেন্টস পড়েছিল এবং এইটা দেখে তারা বুঝতে পেরে যায় যে সিগন্যাল নিচে আছে, উপরে নয়। তখন হান্টার বেকিকে দেখিয়ে বলে, বেকি, উপরে সার্ভিস নেই কিন্তু নিচে তো আছে। তোমার মনে আছে ওই জানোয়ারটার ছবি যখন আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম সেই সময় আমরা অনেক লাইক কমেন্টস পেয়েছিলাম। এর মানে সেই সময় আমাদের ফোনে সিগন্যাল ছিল, কিন্তু এখন আমরা জানি না যে সিগন্যাল কখন বন্ধ হয়েছে। হতে পারে এইটা উপরের এই ইন্টারফারেন্সের জন্য, যেটা এই ব্রডকাস্ট অ্যান্টেনা থেকে এসেছে, এই জন্য আমাদের ফোনের সিগন্যাল ব্লক হয়ে গেছে। তখন হান্টারের মাথায় একটা বুদ্ধি আসে। সে বেকিকে জানায়, আমার ফোনটা যদি কোনোভাবে ওই যোগাযোগ ডিশের কাছে পৌঁছাতে পারে তাহলে হয়তো আমাদের ফোন সিগন্যাল পাবে এবং আমরা সাহায্যের জন্য মানুষকে ডাকতে পারবো। হান্টার বেকিকে জানায়, আমার কাছে 60,000 ফলোয়ার্স আছে, আমি যদি একটা ইমার্জেন্সি হেল্প মেসেজ লিখি আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে পোস্ট করতে পারি এবং সেখানে লিখি যে সাহায্য করো, আমরা B67 টাওয়ারে ফেসে আছি, দয়া করে 911-এ কল করে জানাও, তাহলে কেউ না কেউ 911-এ কল করে আমাদের জন্য সাহায্য পাঠাতে পারে। তখন হান্টার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ইমার্জেন্সি মেসেজ টাইপ করে, যাতে এই ইমার্জেন্সি মেসেজ তার ফলোয়ার্সদের কাছে পৌঁছায় এবং তারা যেন আমাদের জন্য সাহায্য পাঠাতে পারে। সেই মেসেজটাকে সেন্ড করার জন্য হান্টার একটা দড়ির সাহায্যে তার ফোনটা বেঁধে নেয় এবং যতটা সম্ভব তার ফোনটাকে নিচে নামানোর চেষ্টা করে যাতে সিগন্যাল পেয়ে যায় এবং তার মেসেজটা আপলোড হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এত উঁচু থেকেও তাদের ফোন সিগন্যাল ধরতে পারে না, যার কারণে তাদের SMS আপলোডই হয় না। কিন্তু তখনই ব্যাকির মাথায় একটা আইডিয়া আসে। সে হান্টারকে জানায়, আমরা যদি ফোনটাকে কোনো ড্যামেজ না করেই নিচে পাঠাতে পারি তাহলে ফোন সিগন্যাল পেয়ে যাবে এবং সেই মেসেজটাও আপলোড হয়ে যাবে। তখন হান্টার তার জুতা খোলে এবং তার ভিতর মোবাইলটা ঢুকিয়ে ভালো করে প্যাক করে দেয় যাতে মোবাইলটা পরে ভেঙে না যায়। এরপর তারা সেই জুতোটাকে নিচে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জুতোটাও ওই মোবাইল ফোনটাকে ভাঙার হাত থেকে বাঁচাতে পারেনি, ফলে সেই মেসেজটা আর সেন্ড হতে পারিনি। এরপর তারা দূরবীন দিয়ে নিচে লক্ষ্য করে টাওয়ারের নিচে একজন লোক তার কুকুরের সাথে দাঁড়িয়ে আছে এবং তিনি ফোনে কারোর সাথে কথা বলছে। বেকি আর হান্টার সাহায্যের জন্য তাকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু অত উঁচু থেকে তাদের আওয়াজ সেই লোকটার কাছে পৌঁছচ্ছিল না। কিন্তু বেকি সেই লোকটার দৃষ্টি আকর্ষণ করার জন্য তার জুতোগুলো সেই লোকটার দিক ছুঁড়ে মারে, কিন্তু সেই লোকটা ফোনে ব্যস্ত থাকার কারণে সেই জুতোগুলোকে দেখতেই পায়নি আর সেই লোকটা ফোনে কথা বলতে বলতে ওইখান থেকে চলে যায়। তখনই হান্টার দূরবীন দিয়ে দেখতে পাই সেই লোকটা টাওয়ারের কাছেই তার কলিগের সাথে পিকনিক করার জন্য এইখানে ক্যাম্পিং করতে এসেছে। বেকি আর হান্টার সিদ্ধান্ত নেয় যে সূর্যাস্তের পর তারা সেই ফ্ল্যার গানটাকে চালাবে যাতে তারা আমাদেরকে দেখতে পারে। এইভাবে সারাটা দিন কেটে যায়, তারা দুইজন সেইখানে বসে বসে অন্ধকার হওয়ার অপেক্ষা করে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা যেখানে ব্যাকি তার বিয়ের ভিডিওগুলো দেখছে। হঠাৎ ব্যাকি লক্ষ্য করে যে তাদের বিয়েতে হান্টার খুব একটা খুশি ছিল না। তখন ব্যাকি মনে মনে ভাবে যে হান্টার এবং ড্যান একে অপরকে পছন্দ করতো না তো। কিন্তু তখনই হান্টার সেই লোকগুলোকে দেখে ফ্ল্যার গান চালাতে বলে ব্যাকিকে। ব্যাকি সময় থাকতে সেই ফ্ল্যার গানটা চালিয়ে দেয় এবং সৌভাগ্যবশত এবার সেই লোকগুলো তাদের দেখে নেয়। আর এইটা দেখে ব্যাকি আর হান্টারের খুশির সীমা থাকে না এবং তারা তাদের গাড়িতে করে হান্টারের গাড়ির কাছে চলে আসে। কিন্তু তারা সাহায্য না করে উল্টে তাদের গাড়ি চুরি করে ওইখান থেকে পালিয়ে যায়। সেই দুইজন লোক আসলে চোর ছিল, তারা গাড়ি চুরি করে এবং তাদের সাহায্য না করেই ওইখান থেকে পালিয়ে যায়। আর এই দৃশ্য দেখে ব্যাকি আর হান্টার একদম ভেঙে পড়ে এবং তাদের বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই কিছুক্ষণ পর যেখানে তারা দুজন মন খারাপ করে বসে আছে। তখনই ব্যাকি লক্ষ্য করে হান্টারের পায়ে একটা ট্যাটু যেখানে লেখা ছিল 143 143। আর এইটা দেখে ব্যাকি একদম শিওর হয়ে যায় যে হান্টার তার স্বামীকে ভালোবাসতো, কারণ ড্যান কখনো আই লাভ ইউ বলতো না, সে আই লাভ ইউর পরিবর্তে 143 বলতো। আর এই কথাটা আমি মুভির শুরুতেই বলে দিয়েছি।
এরপর ব্যাকি হান্টারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। হান্টারও ব্যাকিকে তখন সবকিছু খুলে বলে। হান্টার তখন জানায় যে 4 মাস ধরে তাদের অ্যাফেয়ার ছিল এবং তাদের অ্যাফেয়ারের শুরু ড্যান করেছিল এবং ড্যান আর হান্টার ব্যাকিকে এতদিন ধোকা দিচ্ছিল এবং এইসব শুনে ব্যাকির মন একদম ভেঙে যায়। সে সত্যিটা জানার পর ড্যানকে এখন ঘৃণা করতে শুরু করে, কিন্তু এই কাজের জন্য হান্টার খুবই লজ্জিত ছিল। সে বেকির কাছে ক্ষমা চায়, কিন্তু বেকি তাকে কিচ্ছু বলে না। ব্যাকি সেই ধোকাবাজ ড্যানের জন্য তার বাবাকে ছেড়ে আসে এবং তার বাবার কথা ভাবতে ভাবতে সে ওইখানে কান্না করে। বেকি তখন বুঝতে পারে যে তার বাবা তাকে সঠিক কথাই বলছিল, কিন্তু তার বাবার কথা না শোনার জন্য সে মনে মনে খুবই দুঃখী ছিল। তখন বেকি তার হাত থেকে ওয়েডিং রিং খুলে তার গলায় পড়ে নেয় এবং সকাল হওয়া পর্যন্ত তারা দুজনেই সেখানে মন খারাপ করে বসেছিল। এখন তারা খিদে তৃষ্ণায় কাতর হয়ে গেছে, কিন্তু তখনই বেকি হান্টারকে বলে যে আমাদের কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি সেই ড্রোনে একটা হেল্প নোট লাগিয়ে সাহায্যের জন্য সেটাকে হোটেল অবধি পৌঁছতে পারতাম, কিন্তু তাদের ড্রোন তো ওই ব্যাগের ভেতর আছে এবং সেই ব্যাগটা টাওয়ারের নিচে যোগাযোগ ডিশের উপর আটকে আছে। এইখানে হান্টার সিদ্ধান্ত নেয় সে নিচে যাবে এবং নিচে গিয়ে সেই ব্যাগটি নিয়ে আসবে। এরপরে হান্টার সেইখানে থাকা লোহার পোলের সাথে দড়ি বেঁধে আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার দড়ি ছোট পড়ে যায়, যার কারণে সে ব্যাগ অবধি পৌঁছাতে পারে না। কিন্তু হান্টার একজন সাহসী মেয়ে, সে কিছুতেই হার মানে না। হান্টার সেখান থেকে লাফ দেয় এবং যোগাযোগ ডিশের উপর গিয়ে পড়ে। এরপর ফাইনালি হান্টার সেই ব্যাগটা পেয়ে যায়। হান্টার যখন পুনরায় ব্যাগ নিয়ে ফেরার চেষ্টা করে তখন ওই দড়িটা হাতে পায় না। তখন হান্টার সেই ব্যাগে থাকা সেলফি স্টিকের সাহায্যে সেই দড়িটার সাথে ব্যাগ আটকে দেয়। এরপর হান্টারও নিজের জীবন বাজি রেখে সেইখান থেকে লাফ দেয় ব্যাগের উপর। সে ব্যাগ ধরতে সক্ষম হয়। এদিকে বেকিও তাড়াতাড়ি করে দড়ি টানতে থাকে হান্টারকে উপরে ওঠানোর জন্য। হান্টারও তাড়াতাড়ি করে দড়ির সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে। এরপর হান্টার উপরে প্রায় উঠেই গেছিল এবং সে ওই ভাঙা সিঁড়িটা ধরার চেষ্টা করে, কিন্তু তখনই হান্টারের দড়ির উপর থেকে হাত ফসকে যায়, ফলে হান্টার সেইখান থেকে নিচে পড়ে যায়। আর এইটা দেখে বেকিও খুব ভয় পেয়ে যায়। সে ভাবছে হান্টার মনে হয় আর বেঁচে নেই, সে এখান থেকে পড়ে মারা গেছে। তখন বেকি ভয়ে ভয়ে তাকিয়ে দেখে যে হান্টার এখনো বেঁচে আছে। হান্টার সেই ব্যাগের সাথে নিচে ঝুলেছিল, কিন্তু তার হাতে আঘাত লাগে, যার কারণে সে এখন দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারবে না। এখন বেকিকেই উপর থেকে টেনে হান্টারকে উপরে ওঠানো লাগবে। এটা দেখে বেকি তার শরীরের পুরো শক্তি খাটিয়ে হান্টারকে উপরে তুলে নেয় এবং হান্টারকে উপরে তোলার পর ব্যাকি খুবই খুশি হয়। এরপর ব্যাকি প্রথমে জল খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। এরপর সে দেরি না করে তাড়াতাড়ি একটা হেল্প নোট লিখে হোটেলের দিকে পাঠাতে শুরু করে, যাতে হোটেলের কেউ এই নোটটা পেয়ে তাদের জন্য সাহায্য ডাকতে পারে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাদের ড্রোনের ব্যাটারি শেষ হতে শুরু করে। তারা লক্ষ্য করে তাদের ড্রোনের যতটুকু চার্জ আছে ততটুকু চার্জে সেই হোটেল অবধি পৌঁছানো তো অসম্ভব। সেই জন্য তারা বাধ্য হয়ে সেই ড্রোনটাকে পুনরায় ডেকে নেয়। ব্যাকি আর হান্টারের এই পরিকল্পনাটাও ভেস্তে যায়, যার কারণে তারা দুজন ওখানেই নিরাশ হয়ে বসে থাকে। আর এভাবেই সেখানে রাত হয়ে যায়, ফলে ব্যাকিও সেইখানে ঘুমিয়ে পড়ে। এরপর যখন ব্যাকির ঘুম ভেঙে যায় তখন সে লক্ষ্য করে হান্টার এখানে নেই। ব্যাকি তখন ভয় পেয়ে পাগলের মতন হান্টারকে এদিক ওদিক খোঁজার চেষ্টা করে, কিন্তু হান্টারকে সে কোথাও খুঁজে পায় না, যার কারণে বেকি তখন আরো বেশি ভয় পেয়ে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই ব্যাকি হঠাৎ লক্ষ্য করে হান্টার সেখানে মরে পড়ে আছে, আর সেই শকুনগুলো হান্টারের মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। হঠাৎ তখনই ব্যাকির ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে হান্টার তো তার কাছেই আছে। ভাগ্যক্রমে এটা একটা ব্যাকির ভয়ানক স্বপ্ন ছিল, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। এরপরে বেকি টাওয়ারের এডিয়েশনের উপর একটা লাইটিং বাল্ব দেখতে পায় এবং এই বাল্বটি দেখে বেকির মনে পড়ে যায় হান্টারের সেই লাইফ হ্যাকের কথা, যে কিভাবে হান্টার সেই হোটেলের ভেতর বেকির মোবাইল ফোন চার্জ করেছিল। তখন বেকি হান্টারকে বলে যে আমরা সেই বাল্বের হোল্ডারের সাহায্যে আমাদের ড্রোনটাকে চার্জ করতে পারবো। এই কথা শুনে হান্টার বেকিকে বলে, বেকি তুমি একজন জিনিয়াস। এরপর দেখানো হয় পরের দিন সকালে, যেখানে বেকি টাওয়ারের এডিয়েশন বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এরপরে বেকি ফাইনালি সেই বাল্বের কাছে পৌঁছে যায়। তখন সে তার জামা খোলে এবং সেই জামার সাহায্যে ওই গরম বাল্বটা খুলে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চার্জারের পিন ছোট হওয়ার কারণে সেই সকেট পর্যন্ত পৌঁছতে পারছিল না। তখন হান্টার নিচে থেকে বলে যে ওই হোল্ডারের ভেতর মেটালের কোনো জিনিস ফেলতে হবে। তখন বেকি তার গলা থেকে সেই ওয়েডিং রিংটা খুলে ওই হোল্ডারের ভেতর ফেলে দেয়, ফলে তাদের চার্জার সেই সকেটের সাথে কানেক্ট হয়ে যায় এবং তাদের ড্রোন সেখানে চার্জ হতে শুরু করে। কিন্তু সেই খাম্বার সাথে ঝুলে থাকা বেকির জন্য খুবই মুশকিল হচ্ছিল এবং অনেকক্ষণ ঝুলে থাকার কারণে তার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু বেকি সেইখানে কোনোভাবে নিজেকে সামলে নেয় এবং তার ড্রোন ফুল চার্জ না হওয়া পর্যন্ত সেইখানে অপেক্ষা করতে থাকে। আর তখনই বেকির ক্ষত অংশের গন্ধ পেয়ে সেইখানে শকুন চলে আসে এবং বেকির উপর হামলা করতে থাকে, যার কারণে বেকির হাত থেকে সেই ব্যাগটা নিচে পড়ে যায়। কিন্তু বেকি পরিস্থিতি দেখে ভয় পায় না, সে ওই পরিস্থিতির মোকাবিলা করে। সে ওই শকুনগুলোকে তাড়াতে তাড়াতে তার ড্রোন চার্জ করে এবং একটা লম্বা সময় পর তার ড্রোন চার্জ হয়ে যায়। বেকি তখন তাড়াতাড়ি করে নিচে নেমে আসে এবং তাদের প্ল্যানিং অনুযায়ী সেই ড্রোনটা হোটেলের দিকে পাঠাতে শুরু করে। সেই ড্রোন তাদের পরিকল্পনা অনুসারে হোটেলের অনেক কাছে এসে গেছিল। সেই ড্রোন রাস্তা ক্রস করে হোটেল অবধি প্রায় পৌঁছে গেছিল, কিন্তু তখনই সেই ড্রোনের সাথে একটা ট্রাকের ধাক্কা লেগে যায়, ফলে সেই ড্রোন সেখানেই ভেঙে চুরমার হয়ে যায়।
সেই ড্রোন ভাঙার সাথে সাথে বেকি এবং হান্টারের বাঁচার শেষ আশাটুকু ভেঙে চুরমার হয়ে যায়। এরপর তারা দুজন সেখানে মন খারাপ করে বসে সারাটা দিন কাটিয়ে দেয়। এদিকে দিন শেষে সন্ধ্যা নেমে আসে, তারা দুইজন সেখানে মন খারাপ করে বসে থাকে। এখন বেকি আর হান্টার খিদে তৃষ্ণায় কাতর হয়ে গেছে। তখনই বেকি হান্টারের পায়ে একটা শেষ জুতো দেখতে পায়, যেটা দেখে বেকি বাঁচার একটা শেষ আশা খুঁজে পায়। সে হান্টারের কাছে তার জুতাটা চায়, যাতে বেকি পুনরায় আবার তার মোবাইলে ইমার্জেন্সি হেল্প মেসেজ টাইপ করে সেটাকে এবার হান্টারের জুতার ভিতর ভালো করে প্যাক করে নিচে ফেলতে পারে। কিন্তু হান্টার তার জুতো বেকিকে দেয় না, সে মানা করে দেয়। হান্টার বলে তার জুতো উপরে নয়, নিচে আছে। এই কথা শুনে বেকি হঠাৎ চমকে যায়। তখন সে বলে, এই তো তোমার পায়েই তো আছে। তখনই হান্টার বেকির দিকে তাকায় এবং তার রক্তাক্ত চেহারা দেখে বেকি একদম ভয় পেয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি বেকি তো হান্টারের সাথে ছিলই না। হান্টার তো তখনই মারা যায় যখন সে উপরে উঠতে গিয়ে দড়ি থেকে তার হাত ফসকে যায় এবং যোগাযোগ ডিশের উপর গিয়ে পড়ে, যার ফলে সে মারা যায়। আর এতক্ষণ যেই হান্টারের সাথে বেকি কথা বলছিল এটা তার হ্যালোসিনেশন ছিল। এই কথা বুঝতে পেরে বেকির অনেক বড় একটা ধাক্কা লাগে। তখন হান্টার তাকে জানায়, তোমার কি মনে হয় তোমার মতো নরম মেয়ে আমাকে দড়ি দিয়ে টানতে পারবে? তুমি শুধু ব্যাগটা উপরে টেনেছিলে বেকি, কিন্তু তোমার মনে হয়েছিল যে আমিও ওই ব্যাগটার সাথে উপরে উঠে গেছি। খিদে তৃষ্ণা আর ক্লান্তির জন্য এই হ্যালোসিনেশনটা হচ্ছিল বেকির। বেকি যখন নিচে তাকিয়ে দেখে তখন সে দেখতে পায় হান্টারের লাশ পড়ে আছে যোগাযোগ ডিশের উপর, আর একটা শকুন হান্টারের পেট খুঁটে খুঁটে খাচ্ছে। এবং এর কিছুক্ষণ পরেই সেইখানে অনেক বড় ঝড় চলে আসে। সেই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য বেকি সারা রাত ওই লোহার খাম্বাটাকে শক্ত করে ধরে রাখে। কিন্তু বেকি জানতো যে এই টাওয়ারের উপর যদি বাজ পড়ে তাহলে আমি মারা যাব। এই জন্য বেকি তার কৃতকর্মের জন্য শেষবারের মতন ভিডিও বানাতে বানাতে তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে, যাতে তার বাবা তাকে ক্ষমা করতে পারে। কিন্তু তখনই খুব জোরে একটা মেঘের গর্জন শুনতে পাওয়া যায়, আর বেকির বেদনাদায়ক চিৎকার শুনতে পাওয়া যায়। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে যখন ঝড় শান্ত হয়ে যায়, বেকি সেই খাম্বার সাথে শুয়ে আছে, তার চোখ বন্ধ ছিল এবং বেকির হাত পা গুলোও উল্টে ছিল। এইটা দেখে সেখানে থাকা একটা শকুন বেকির কাছে চলে আসে এবং তার ক্ষত অংশ থেকে মাংস খুঁটে খুঁটে খাওয়া শুরু করে। আর তখনই বেকি তার চোখ খোলে। এখানে আমরা দেখতে পাই বেকি এখনো মরেনি, সে মরে যাওয়ার অ্যাক্টিং করে ওই শকুনগুলোকে লোভ দেখাচ্ছিল। এরপর বেকি সেই শকুনটার গলা ধরে তাকে আছড়াতে আছড়াতে মেরে ফেলে। ওই সময় ক্ষুধার্ত তৃষ্ণার্ত বেকি হান্টারের বলা একটা কথাই ভাবছিল, যে পরিস্থিতির কাছ থেকে হেরে কোনো জীব বেঁচে থাকতে পারে না। তুমিও যদি বাঁচতে চাও তাহলে তোমাকেও সেই পরিস্থিতি অনুযায়ী কর্ম করে যেতে হবে, যে জিতবে সেই বেঁচে থাকবে। এরপর বেকি সেই শকুনের কাঁচা মাংস খাওয়া শুরু করে দেয়। সেটা খেয়ে বেকির শরীরে কিছুটা শক্তি ভরে ওঠে। এরপরে বেকি নিচে ভাঙা সিঁড়ির সাথে ওই দড়িটা হুক করে, আর সেই দড়ির সাহায্যে নিচে নামতে নামতে যোগাযোগ ডিশের উপর চলে আসে, যেখানে হান্টারের বডি পড়েছিল। এবং সেখানেই আর একটা শকুন হান্টারের বডি খুঁটে খুঁটে খাচ্ছিল। ওই শকুন বেকিকে দেখে অবাক হয়ে যায়, তারপর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেকি এখন তার বাবার জন্য বাঁচতে চায় এবং সেটা করার জন্য সে যা কিছু করতে পারে। বেকি প্রথমে তার বাবার জন্য একটা ইমার্জেন্সি মেসেজ টাইপ করে এবং সেই ফোনটাকে হান্টারের জুতোর ভিতর ঢুকিয়ে ভালো করে বেঁধে দেয়। এরপর সেই ফোনটাকে ভাঙার হাত থেকে বাঁচার জন্য হান্টারের পেটে ঢুকিয়ে দেয় এবং হান্টারকে শেষবারের মতন সরি বলে তাকে সেইখান থেকে নিচে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে বেকির এই পরিকল্পনাটা এবার কাজ করে যায়। তার ফোনটা না ভেঙেই নিচে সঠিকভাবে পৌঁছে যায়, যার ফলে তার বাবার কাছে সেই ইমার্জেন্সি মেসেজ সেন্ড হয়ে যায়। ফলে বেকির বাবা দেরি না করে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি সার্ভিসে কল করে দেয় এবং নিজেও সেখানে তাকে বাঁচাতে চলে যায়। কিন্তু তখনই বেকি যেই যোগাযোগ ডিশের উপর বসেছিল সেইটা এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আর তখনই বেকির একটা ভয়ানক জোরদার চিৎকার সেই পরিত্যক্ত মরুভূমিতে ছড়িয়ে পড়ে। এরপর বেকির বাবা যখন সেই টাওয়ারের কাছে পৌঁছায় তখন তিনি দেখতে পায় যে রেস্কিউ টিম অনেক আগেই সেখানে পৌঁছে গেছে এবং তারা একটা লাশকে বস্তার ভেতর ভরার চেষ্টা করছে। এটা দেখে বেকির বাবা বুঝতে পেরে যায় যে তার পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, বেকি তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তখনই বেকি তার বাবাকে দেখে ছুটে চলে আসে এবং তার বাবাকে সে জড়িয়ে ধরে। সৌভাগ্যক্রমে রেস্কিউ টিম বেকিকে বাঁচিয়ে নিয়েছিল, আর বস্তার ভেতর ভরা লাশটা হান্টারের ছিল। বেকিকে নিরাপদে দেখে তার বাবা প্রাণ ফিরে পান। বেকির মনোবল এবং ইচ্ছাশক্তি মৃত্যুকে পরাজিত করে জিতে যায়। এদিকে বেকি তার বেস্ট ফ্রেন্ড হান্টারের মৃত্যুর দুঃখ তো ছিল, কিন্তু সে সম্পর্কের যথার্থ স্বীকৃতি পেয়েছে বেকি। সে এখন সম্পর্কের গুরুত্ব বুঝতে পেরেছে। কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করে বেকি বুঝতে পেরেছে যে জীবনটা অনেক ছোট, জীবনের প্রতিটা মুহূর্ত খুবই ছোট। জানি না আমরা জীবনের কোন রাস্তার মোড়ে আছি, তাই যতদিন বেঁচে থাকবো জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে এবং জীবনের প্রতিটি মুহূর্ত হেসে খেলে কাটাতে হবে। ইউ হ্যাভ টু ডু সামথিং দ্যাট মেক্স ইউ ফিল অ্যালাইভ। আপনাকে এমন কিছু করতে হবে যা আপনাকে প্রাণবন্ত বোধ করাবে। এবং এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। মুভি তো শেষ হয়ে যায়, কিন্তু এই মুভি থেকে আমরা একটা শিক্ষা পাই যে জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন আমাদেরকে সেই পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে, তবেই আমরা সেই পরিস্থিতিকে জয় করতে পারবো। তো বন্ধুরা,
ভিডিও শেষ করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। আমার চ্যানেলে ভিডিও দেখে 99% মানুষ, কিন্তু সাবস্ক্রাইব করে কেবলমাত্র 1% মানুষ, যেটা দেখে আমার খুবই খারাপ লাগে। কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, ভিডিওটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।